আসসালামু আলাইকুম। মাস্টার্স শেষ বর্ষ ব্যবস্থাপনা বিভাগের প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি এই করোনা মহামারী পরিস্থিতির মধ্যেও তোমরা নিজ গৃহে পরিবারের সবাইকে নিয়ে নিরাপদে আছো, ভালো আছো এবং সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে করোনা মহামারী পরিস্থিতির মধ্যেও আমরা নিয়মিতভাবে আমাদের অনলাইন পাঠদান কার্যক্রম চালিয়ে আসছি। এরই ধারাবাহিকতায় আজকে আমি ব্যবসায় গবেষণা বিষয়ের তৃতীয় অধ্যায় গবেষণা প্রস্তাবনা এই অধ্যায়টির ওপর অনলাইন ক্লাস গ্রহণ করব। আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের সাথে আছি। আমি মোহাম্মদ আবুল খায়ের, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, ডক্টর মালিকা কলেজ। প্রিয় শিক্ষার্থী, ভিডিও আপলোড দেওয়ার পর তোমরা যারা ক্লাসটি দেখবে প্রত্যেকে কমেন্ট বক্সে তোমাদের শ্রেণী রোল উল্লেখ করবে। পাশাপাশি আজকের আলোচ্য বিষয়ে কোনো প্রশ্ন যদি তোমাদের থেকে থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে অথবা মেসেঞ্জারের মাধ্যমে প্রশ্ন করার সুযোগ পাবে। যদি তোমাদের পক্ষ থেকে প্রশ্ন আসে অবশ্যই আমার পক্ষ থেকে বোঝানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকে আমাদের যে অনলাইনের আলোচ্য অধ্যায়, তৃতীয় অধ্যায় গবেষণা প্রস্তাবনা, এর উপর আমরা দৃষ্টিপাত করি। প্রিয় শিক্ষার্থী, গবেষণা প্রস্তাবনা সম্পর্কে আলোচনা করতে হলে শুরুতে আমাদের জানতে হবে গবেষণা প্রস্তাবনাটা কী। প্রিয় শিক্ষার্থী, আমরা সবাই জানি যে বর্তমান ব্যবসা বাণিজ্য একটা তীব্র প্রতিযোগিতার মধ্য দিয়ে টিকে থাকে। এই তীব্র প্রতিযোগিতা মোকাবেলা করার জন্য ব্যবসায়ীকে প্রতিনিয়ত নানান ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। আর এই সিদ্ধান্তগুলো গ্রহণ করতে হলে সিদ্ধান্তের সাথে সংশ্লিষ্ট প্রয়োজনীয় তথ্য উপাত্ত সংগ্রহ করতে হয় এবং প্রয়োজনে সিদ্ধান্ত যদি অনেক বেশি গুরুত্ব প্রতিষ্ঠানের জন্য বহন করে সেসব বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে গবেষণার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি নিশ্চিত করা হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি এক কথায় ব্যবসা গবেষণা কী বা গবেষণা প্রস্তাবনা কী সেটা বলতে চাই তাহলে বলতে পারি গবেষণা কার্যক্রম সুসম্পন্ন করতে বিভিন্ন ধাপে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড পরিচালিত করতে হয়। সে সকল কর্মকাণ্ডের অগ্রিম পরিকল্পনাকেই কিন্তু এক কথায় গবেষণা প্রস্তাবনা হিসেবে অভিহিত করা হয়। আমরা যদি অন্যভাবে বা ব্যাপকভাবে গবেষণা প্রস্তাবনা কী সেটা আলোচনা করতে চাই তাহলে বলতে পারি ভবিষ্যতে গবেষণা কার্যক্রম কিভাবে সম্পাদিত হবে সেই সম্পর্কিত বিষয়সহ এর জন্য আনুমানিক অর্থ, বাজেট, প্রয়োজনীয় সময় এর উল্লেখ করে কর্তৃপক্ষের কাছে সেই গবেষণা করার অনুমতি চেয়ে যে প্রস্তাব উপস্থাপন করা হয় তাকে গবেষণা প্রস্তাব বলে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে বিষয়টি বিশ্লেষণ করলে দেখতে পাই গবেষণা যে প্রতিষ্ঠানের জন্য করা হয় সেই প্রতিষ্ঠানের উদ্দেশ্যে গবেষণা কার্যক্রম কিভাবে পরিচালিত হবে শুধু সে সম্পর্কেই তথ্য না দিয়ে এর সাথে কত টাকা অর্থ ব্যয় হতে পারে, সেজন্য বাজেট এবং প্রয়োজনীয় যে সময়, কতটুকু সময় দরকার, এই সমস্ত বিষয় উল্লেখপূর্বক কর্তৃপক্ষের কাছে অনুমতি চেয়ে যে প্রস্তাব উপস্থাপন করা হয় তাকেই কিন্তু গবেষণা প্রস্তাবনা বলা হয়। আর গবেষণার ক্ষেত্রে গবেষণা প্রস্তাবনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একটি গবেষণা কার্য প্রতিষ্ঠান বা কর্তৃপক্ষ সম্পন্ন করবে কি করবে না তা কিন্তু বহুলাংশে নির্ভর করে এই গবেষণা প্রস্তাবনার উপর। গবেষণা প্রস্তাবনা যত ভালো হয় গবেষণা কার্য করার ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোর আগ্রহ তত বেশি হয়। অর্থাৎ প্রতিষ্ঠানগুলো তখনই গবেষণা করার ক্ষেত্রে তাদের আগ্রহ প্রকাশ করবে তখনই যখন গবেষণার বিষয়টি প্রস্তাবনায় খুব সুন্দরভাবে উপস্থাপিত হবে। কাজে গবেষণার ক্ষেত্রে গবেষণা প্রস্তাবনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থী, গবেষণা প্রস্তাবনা যেহেতু গবেষণার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কাজে গবেষণা প্রস্তাবনা তৈরির ক্ষেত্রে কিন্তু কিছু পদক্ষেপ অনুসরণ করেই গবেষণা প্রস্তাবনা তৈরি করতে হয়। প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় তোমরা সকলেই গবেষণা প্রস্তাবনা সম্পর্কে ধারণা লাভ করতে সক্ষম হয়েছ। তাহলে চলো আমরা আমাদের আজকের দ্বিতীয় আলোচ্য বিষয়ের উপর দৃষ্টিপাত করি। প্রিয় শিক্ষার্থী, আজকের আমাদের অনলাইন ক্লাসের দ্বিতীয় আলোচ্য বিষয় হচ্ছে গবেষণা প্রস্তাবনা তৈরির পদক্ষেপ। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি প্রতিটি গবেষণা প্রস্তাবনাতে গবেষণার মূল উদ্দেশ্য, পদ্ধতি, ক্ষেত্র, প্রয়োজনীয়তা সকল বিষয় সম্পর্কে সুস্পষ্ট বক্তব্য এবং যৌক্তিকতা তুলে ধরতে হয়। এই বিষয়গুলো যখন গবেষণা প্রস্তাবনার মধ্যে যথোপযুক্তভাবে তুলে ধরা হয় তখনই কিন্তু গবেষণা যে কর্তৃপক্ষের জন্য করা হবে, যাদের উদ্দেশ্যে করা হবে, তারা কিন্তু সেই প্রস্তাবনা গ্রহণ করে গবেষণা কার্যে আগ্রহী হয়। কাজেই একটি গবেষণা করার ক্ষেত্রে গবেষণার প্রয়োজনীয়তা তুলে ধরার ক্ষেত্রে গবেষণা প্রস্তাবনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর গবেষণা প্রস্তাবনা তৈরি করার ক্ষেত্রে অবশ্যই কিছু পদক্ষেপ
অনুসরণ করে করতে হবে। যদি এই পদক্ষেপগুলো যথাযথভাবে অনুসরণ করে গবেষণা কার্য প্রস্তাবনা তৈরি করা হয়, তাহলে অবশ্যই সেই গবেষণা প্রস্তাবনা গৃহীত হবে বলে প্রত্যাশা করা যায়। প্রিয় শিক্ষার্থী, গবেষণা প্রস্তাবনা তৈরি করতে হলে শুরুতেই আমাদের পদক্ষেপের শুরুতেই গবেষণার শিরোনাম তৈরি করতে হবে। এজন্য গবেষণা প্রস্তাবনা তৈরির প্রথম পদক্ষেপই হচ্ছে গবেষণার শিরোনাম। গবেষণা প্রস্তাবনার প্রথম পৃষ্ঠাটি গবেষণার শিরোনাম, গবেষকের নাম, প্রতিষ্ঠানের নাম, অর্থ প্রদানকারী ও সাহায্যকারী প্রতিষ্ঠানের নাম যদি থেকে থাকে এবং গবেষণা তত্ত্বাবধায়কের নাম ইত্যাদি নিয়ে গঠিত হয়। তবে শিরোনাম পৃষ্ঠায় সঠিক ও তাৎপর্যপূর্ণ শিরোনাম প্রদান অতীব গুরুত্বপূর্ণ। অর্থাৎ যে কোনো গবেষণার ক্ষেত্রে এই গবেষণার শিরোনামটা যথোপযুক্ত হওয়া অত্যন্ত জরুরি। গবেষণার শিরোনাম যত বেশি আকর্ষণীয় হবে, যত বেশি যৌক্তিক হবে, গবেষণা প্রস্তাবনা তত বেশি উত্তম হবে। তো প্রিয় শিক্ষার্থী, গবেষণা প্রস্তাবনা তৈরির দ্বিতীয় পদক্ষেপ সেটি হচ্ছে গবেষণার বিষয় সম্পর্কে ভূমিকা। প্রিয় শিক্ষার্থী, প্রস্তাবিত গবেষণার বিষয় সম্পর্কে একটি সাধারণ বিবরণ দিতে হবে। ভূমিকার মধ্যে গবেষণার বিষয়ে বিস্তারিত বিবরণ, অতীত ইতিহাস, বিষয়টির গুরুত্ব কতটুকু এবং এর সাথে জড়িত সমস্যাগুলো সমাধানের প্রয়োজনীয়তা কতখানি, এই বিষয়গুলো কিন্তু গবেষণার বিষয় সম্পর্কে ভূমিকাতে অন্তর্ভুক্ত করতে হবে। গবেষণার বিষয় সম্পর্কে ভূমিকাটা যত সুন্দরভাবে কংক্রিটভাবে তৈরি করা যাবে, গবেষণা প্রস্তাবনা তত বেশি মজবুত হবে। 3. গবেষণা সমস্যার বিবরণ ও উদ্দেশ্য নির্ধারণ। প্রিয় শিক্ষার্থী, গবেষণাটি মূলত কী সমস্যাকে সামনে দিয়ে পরিচালিত হবে সে সম্পর্কে যুক্তি উপস্থাপন করতে হবে। যেখানে সমস্যা নেই সেখানে কিন্তু গবেষণারও প্রয়োজন নেই। কাজেই গবেষণাটি কী সমস্যাকে সামনে রেখে করা হচ্ছে সেই সমস্যার বিবরণ সুন্দরভাবে তুলে ধরতে হবে। গবেষণার সমস্যার বিবরণ যত সুন্দরভাবে তুলে ধরা হবে এবং গবেষণার উদ্দেশ্য নির্ধারণ করা হবে যত ভালোভাবে, তত বেশি গবেষণা প্রস্তাবনা সুদৃঢ় হবে, ভালো হবে, মজবুত হবে। প্রিয় শিক্ষার্থী, গবেষণা প্রস্তাবনার এরপরের যে পদক্ষেপ সেটি হচ্ছে গবেষণা সাহিত্য পর্যালোচনা। গবেষণা সাহিত্য পর্যালোচনা। গবেষণা সাহিত্যকর্ম পর্যালোচনার মূল উদ্দেশ্যই হলো একটি জাতীয় গবেষণার ক্ষেত্রে অতীতে যে সকল গবেষণা হয়েছে তার সাথে প্রস্তাবিত গবেষণার যেসব বিষয়ে অসম্পূর্ণতা আছে তা খুঁজে বের করতে হবে। অর্থাৎ আমরা যে বিষয়ে গবেষণা কার্য সম্পন্ন করব সেই গবেষণার মধ্যে ইতোপূর্বে যে ধরনের গবেষণাগুলো হয়েছে সেই গবেষণা সাহিত্যের মধ্যে কী বিষয়ের অসম্পূর্ণতা রয়েছে সেগুলো খুঁজে বের করতে হবে। 5. তত্ত্বগত কাঠামো। গবেষণা প্রস্তাবনা তৈরির এ পর্যায়ে এসে তত্ত্বগত কাঠামো তৈরি করতে হবে। গবেষণার প্রকৃতি ও ধরন এর উপর ভিত্তি করে এবং গবেষণাটি কোন ধরনের ধারণা বা তত্ত্বের উপর প্রতিষ্ঠিত সেই তত্ত্ব বা থিওরি সমূহ গবেষণা প্রস্তাবনার অন্তর্ভুক্ত করতে হবে। প্রিয় শিক্ষার্থী, অর্থাৎ গবেষণা প্রস্তাবনার এ পর্যায়ে এসে গবেষণা কার্যের জন্য একটি তত্ত্বগত কাঠামো তৈরি করতে হবে। এরপরে যেটি রয়েছে গবেষণা প্রস্তাবনা তৈরির পদক্ষেপ সেটি হচ্ছে যৌক্তিকতা প্রদর্শন। গবেষণার বিষয়টি কেন গবেষণার জন্য বেছে নেওয়া হলো তার পেছনে কিন্তু অবশ্যই কোনো না কোনো যুক্তি আছে। প্রিয় শিক্ষার্থী, এবার এ পর্যায়ে এসে সেই যুক্তিগুলো খুঁজে বের করতে হবে এবং সেগুলো যথোপযুক্তভাবে উপস্থাপন করতে হবে। এখানে উল্লেখ করতে হবে যে অতীতে এই বিষয়ে যে গবেষণা কর্ম সম্পাদিত হয়েছে তা অসম্পূর্ণ আছে, তা পূরণ করার জন্য বিষয়টি গবেষণার বিষয় হিসেবে নেওয়া হয়েছে। অর্থাৎ অতীত গবেষণা যে অসম্পূর্ণ সেই অসম্পূর্ণ বিষয়ে আরও বেশি অগ্রগতি অর্জনের জন্য আমাদেরকে গবেষণা চালিয়ে যেতে হবে। এটাই হচ্ছে নতুন করে গবেষণার যৌক্তিকতা। কাজে গবেষণা প্রস্তাবনা তৈরির এ পর্যায়ে এসে এই যৌক্তিকতাটি প্রদর্শন করতে হবে। প্রিয় শিক্ষার্থী, গবেষণা প্রস্তাবনা তৈরির পরের যে পদক্ষেপ রয়েছে সেটি হচ্ছে গবেষণার আওতা বা ব্যাপ্তি। প্রিয় শিক্ষার্থী, গবেষণাকে সুস্পষ্টভাবে গবেষণার ক্ষেত্র বা এলাকা দিতে হবে। গবেষণাকে যদি সুনির্দিষ্ট এলাকা চিহ্নিত করে দেয়া না হয় তাহলে কিন্তু চিহ্নিতকরণ ছাড়াই গবেষণার বিষয়গুলো নির্ধারিত হবে, ফলে গবেষণা অকার্যকর হয়ে যাবে। এজন্য গবেষণাকে কার্যকর করতে হলে অবশ্যই গবেষণার ক্ষেত্র বা এলাকা চিহ্নিত করে গবেষণাতে যে বিষয় ব্যবহৃত হতে পারে তার বিবরণ দিতে হবে। এরপর 8. সীমাবদ্ধতা। গবেষণা প্রস্তাবনা তৈরির অন্যতম একটি পদক্ষেপ হচ্ছে সীমাবদ্ধতা।
প্রিয় শিক্ষার্থী, প্রস্তাবিত গবেষণাতে কী কী বিষয় অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি তার সততার সাথে গবেষককে স্বীকার করতে হবে, এবং কি কি কারণে, যেমন সময় ও সম্পদের সীমাবদ্ধতার কারণে কিনা ইত্যাদি প্রতিবন্ধকতার বিষয়টি কিন্তু তুলে ধরতে হবে। কারণ অধিকাংশ গবেষণায় সময় এবং সম্পদের সীমাবদ্ধতার কারণেই সম্পূর্ণ হতে পারে না, কিছু ত্রুটি বিচ্যুতি লক্ষণীয় হয়। এই ত্রুটি বিচ্যুতিগুলো কোন সীমাবদ্ধতার কারণে হয়েছে সেটি উল্লেখ করতে হবে। 9. গবেষণা পদ্ধতি। গবেষণা প্রস্তাবনা তৈরির পরবর্তী পদক্ষেপ হচ্ছে গবেষণা পদ্ধতি। প্রিয় শিক্ষার্থী, গবেষণা প্রস্তাবনাকে এই পর্যায়ে গবেষণার যে সকল পদ্ধতি ব্যবহার করা হবে তা উল্লেখ করতে হবে। গবেষণার জন্য নির্ধারিত উদ্দেশ্য অর্জনের নির্বাচিত পদ্ধতি কতটুকু যৌক্তিক এবং সঠিক সে বিষয়ে গবেষককে কিন্তু নিশ্চিত করতে হবে। অর্থাৎ গবেষণা প্রস্তাবনায় কোন পদ্ধতিতে গবেষণা কার্য পরিচালিত হবে সেটি উল্লেখ করতে হবে। প্রিয় শিক্ষার্থী, গবেষণা প্রস্তাবনার এর পরের যে পদক্ষেপ সেটি হচ্ছে তথ্য প্রক্রিয়াজাতকরণ ও বিশ্লেষণ কৌশল। প্রিয় শিক্ষার্থী, গবেষণা প্রস্তাবনাকে গবেষককে সংগৃহীত তথ্য কিভাবে প্রক্রিয়াজাত করা হয়েছে এবং তা কিভাবে বিশ্লেষণ করা হয়েছে সে কৌশলগুলো কিন্তু উল্লেখ করতে হবে। অর্থাৎ তথ্য প্রক্রিয়াজাতকরণ এবং তথ্য বিশ্লেষণ উভয়ের ক্ষেত্রে যে কৌশল গবেষণায় ব্যবহার করা হবে তা এই পর্যায়ে প্রস্তাবনায় উল্লেখ করতে হবে। প্রিয় শিক্ষার্থী, এরপর গবেষণা প্রস্তাবনা তৈরির যে পদক্ষেপ রয়েছে সেটি হচ্ছে গবেষণার ব্যবহৃত তথ্য উপাত্তের সময়কাল উল্লেখকরণ। প্রিয় শিক্ষার্থী, গবেষণাতে যে সকল তথ্য বা উপাত্ত সংগ্রহ করা হয় তা কোন সময়ের উপাত্ত সঠিকভাবে তা কিন্তু উল্লেখ করে দিতে হবে। অনেক সময় তথ্য বা উপাত্ত সংগ্রহ করা হয় 2005 থেকে 2010 সাল, এই 5 বছরের জন্য, কিন্তু তা প্রক্রিয়াজাতকরণ, বিশ্লেষণ এবং উপস্থাপন করা হলো 2014 সালে। সুতরাং যদি সংগৃহীত তথ্য উপাত্ত সময়কাল যথাযথভাবে উল্লেখ করা না হয় তবে পাঠকগণ কিন্তু তথ্য বিভ্রান্তিতে পড়তে পারে। অর্থাৎ তথ্য কোন সময় সংগ্রহ করা হয়েছে এবং কোন সময় তথ্যটি বিশ্লেষণ করা হয়েছে সে সময়কাল গবেষণা প্রস্তাবনায় উল্লেখ করতে হবে। প্রিয় শিক্ষার্থী, গবেষণা প্রস্তাবনা তৈরির এর পরের যে পদক্ষেপ রয়েছে সেটি হচ্ছে সময়সূচি। গবেষণা প্রস্তাবনাতে গবেষণার একটি সময়সূচি কিন্তু আগে থেকেই নির্ধারণ করে দিতে হবে বা অন্তর্ভুক্ত করে দিতে হবে। একটি গবেষণা নির্ধারিত সময়ের মধ্যে সুচারুরূপে সম্পাদনের জন্য পর্যায়ক্রমিকভাবে প্রধান কাজের তালিকা তৈরি করা এবং সেই সাথে তা কত সময়ের মধ্যে সম্পাদিত হয়েছে তার বর্ণনার মাধ্যমে সময়সূচি স্থিরকরণ করতে হবে। অর্থাৎ সময়সূচিকরণ গবেষণা প্রস্তাবনা তৈরির অন্যতম একটি পদক্ষেপ। বাজেট। গবেষণা প্রস্তাবনার অন্যতম একটি পদক্ষেপ হচ্ছে বাজেট। প্রিয় শিক্ষার্থী, প্রত্যেকটি গবেষণা প্রস্তাবনার মধ্যে বাজেট অন্তর্ভুক্ত থাকবে, কারণ একটি গবেষণা পরিচালনা করতে গেলে কিন্তু অর্থের প্রয়োজন হবে এবং প্রতিটি খাতে কত টাকা ব্যয় হবে তা পূর্বে নির্ধারণ করা না হলে তাহলে কিন্তু এই বিষয়ে অপচয় হতে পারে এবং গবেষণা কার্য কিন্তু অর্থ সংকটে পড়তে পারে। সেজন্য বাজেটের মাধ্যমে শুরুতেই অপচয় রোধ করার মাধ্যমে কতটুকু অর্থের মাধ্যমে যথাযথভাবে বাজেটটি প্রণয়ন করা, গবেষণা প্রস্তাবনাটি প্রণয়ন করা যাবে সেটি বাজেটের মাধ্যমে নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থী, গবেষণা প্রস্তাবনা তৈরির এর পরের যে পদক্ষেপ রয়েছে সেটি হচ্ছে উপসংহার। গবেষণা প্রস্তাবনায় অবশ্যই গবেষণার বিষয়বস্তু ও অতীত সাহিত্যকর্ম পর্যালোচনার উপর ভিত্তি করে প্রাথমিকভাবে আনুমানিক ও সম্ভাব্য প্রত্যাশিত ফলাফল উপসংহারে কিন্তু সংযুক্ত করতে হবে। অর্থাৎ গবেষণা প্রস্তাবনার একটি উপসংহার থাকবে এবং উপসংহারে অবশ্যই গবেষণার বিষয়বস্তু এবং অতীত সাহিত্য পর্যালোচনা করার ফলাফল উল্লেখ করতে হবে। প্রিয় শিক্ষার্থী, গবেষণা প্রস্তাবনার সবশেষ পদক্ষেপ হচ্ছে পুস্তক বিবরণী। গবেষণা প্রস্তাবনায় গবেষককে পুস্তক বিবরণী সংযুক্ত করতে হবে। পুস্তক বিবরণী তৈরির সময় ম্যানুস্ক্রিপ্টস, ডকুমেন্টস, বুকস অ্যান্ড জার্নালস ইত্যাদি ক্রমান্বয়ে সাজিয়ে তারপরে কিন্তু তৈরি করতে হবে। প্রিয় শিক্ষার্থী, গবেষণা প্রস্তাবনার ক্ষেত্রে এ সকল পদক্ষেপ যথাযথভাবে পালন করে গবেষণা প্রস্তাবনা তৈরি করা হলে অবশ্যই গবেষণা প্রস্তাবনাটি কার্যকর একটি গবেষণার দিকে এগিয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, একটি গবেষণা প্রস্তাবনাকে এই সমস্ত বিষয়গুলো ধারাবাহিকভাবে সংযুক্ত করে তৈরি করতে হবে। যত বেশি এই ধাপ বা পদক্ষেপগুলো প্রস্তাবনায় যথাযথভাবে একীভূত করা যাবে গবেষণা প্রস্তাবনা তত বেশি গ্রহণযোগ্য হবে। প্রিয় শিক্ষার্থী,
আজকের অনলাইন ক্লাসে আমরা গবেষণা প্রস্তাবনা কী এবং গবেষণা প্রস্তাবনার পদক্ষেপগুলো আলোচনা করেছি। আশা করি এই বিষয়ে তোমাদের আর কোনো সমস্যা নেই। তারপরেও কোনো সমস্যা থাকলে তোমাদের প্রশ্ন করার সুযোগ আছে। প্রশ্ন পেলে অবশ্যই আমার পক্ষ থেকে এই বিষয়গুলো আবার বোঝানোর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা এতক্ষণ আমার ভিডিওটি অত্যন্ত ধৈর্যের সাথে দেখেছো, তাই তোমাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ইনশাল্লাহ পরবর্তীতে আবার তোমাদের সাথে অনলাইন ক্লাসে সংযুক্ত হব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ।